হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। আশা করব সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স চর্চার আজ আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটি পর্ব নিয়ে আসলাম। 29শে জুন আজকের দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা হবে। ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর আছে, থাম্বনেলেও তোমরা দেখেছো আমরা ইন্টারেস্টিং কিছু আজকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে চলেছি। কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি চর্চা করতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে সাথে সাথে শেষ পর্যন্ত পর্বটি কিন্তু দেখতে থাকো। চলো শুরু করে ফেলি আজকের পর্ব। তার আগে একদমই বিগ অ্যানাউন্সমেন্ট, যারা এসএসসি জিডি এবং সামনে যে এসএসসি এমটিএস পরীক্ষা আছে এই দুটোকে টার্গেট করছো তাদের সকলের জন্য আমরা একটা ব্যাচ এনেছি। একটা ব্যাচের মধ্য থেকেই তোমাদের জিডি এবং এমটিএস আমরা কভার করাবো, কমপ্লিট করাবো। এবং এই বছরের জিডির ব্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ চমক হচ্ছে আমরা নতুন সাবজেক্ট হিন্দিকে এখানে ইনক্লুড করেছি। জিডির জন্য হিন্দি কিন্তু অনেকেই চাই, আমরা হিন্দির টিচার এখানে রেখেছি এবং সাথে সাথে আমাদের আরও অনেকগুলো টিচার, প্রায় 12 জন টিচার মিলে এই কিন্তু এসএসসি জিডি এবং এমটিএস এর ব্যাচে ক্লাস করাবেন এবং আমি সেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ও স্ট্যাটিক জিকের ক্লাস করাবো। তো অবশ্যই আজই অ্যাডমিশন নিয়ে ফেলো। তোমরা জানো নিশ্চয়ই আমাদের ব্যাচ যখন লঞ্চ হয়, যারা নতুন আছো তাদের জন্য আরও একবার বলি, ব্যাচ লঞ্চ হওয়ার সাথে সাথে কয়েকদিন 3 থেকে 4 দিন কিন্তু আমাদের ব্যাচের প্রাইসটা একটু কম থাকে, তারপরে রেগুলার প্রাইসে চলে যায় আমাদের ব্যাচের প্রাইসটা। তো অবশ্যই প্রথম যুক্ত হওয়ার চেষ্টা করবে ব্যাচে। প্রথম অ্যাডমিশন নিলে তোমাদের ওই ক্লাসের প্রেশারটাও বেশি হয় না লাস্টের দিকে গিয়ে। সো এখানে 15 মাস ভ্যালিডিটি, মানে 15 মাস ধরে তোমরা এখানে ক্লাস দেখতে পাবে, আর 4 মাস এখানে লাইভ ক্লাস হবে। TWS নাম্বার 1 টিম নিয়ে এই ব্যাচটা লঞ্চ করেছে। আমাদের এখানে সমস্ত অভিজ্ঞ টিচারদের আমরা ইনক্লুড করেছি। চলো আমরা সেই ব্যাচে তোমাদের সাথে কথা বলবো। ব্যাচে অ্যাডমিশন যারা নেবে সেখানে তোমাদের সাথে দেখা হবে। ফাউন্ডেশন ব্যাচ অবশ্যই, এটা একদমই বেসিক থেকে পড়ানো হবে। তো যারা নতুন আছো একদমই তাদের জন্য কিন্তু খুব একটা ভালো সুযোগ বেসিক থেকে পড়া, বেসিক থেকে শেখার জন্য। চলো আমরা শুরু করে ফেলি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। সম্প্রতি কে ভারতের 96তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন? গ্র্যান্ড মাস্টার শব্দটি কিসের সাথে যুক্ত? গ্র্যান্ড মাস্টার বলে শব্দটি যুক্ত হচ্ছে দাবা খেলার সাথে। তো সম্প্রতিকালে ভারতবর্ষের 96তম দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন কে? তিনি হলেন ইথান ভাস। ভারতবর্ষের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার ছিলেন বিশ্বনাথ আনন্দ এবং সম্প্রতি 96তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন গোয়ার ইথান ভাস। তিনি গোয়া থেকে বিলং করেন এবং হি বিকামস ইন্ডিয়াস 96th গ্র্যান্ড মাস্টার। এর পরেরটা 2 নম্বর প্রশ্ন, কার জন্মদিনে ভারতে প্রতি বছর 29শে জুন জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়? আজকের দিন অর্থাৎ 29শে জুন, যেই দিনে আমি এই ভিডিওটি তোমাদের পাবলিশ করেছি বা যেই দিনে এই ভিডিওটি হচ্ছে, সেই 29শে জুন জাতীয় পরিসংখ্যান দিবস আমরা পুরো ভারতবর্ষ জুড়ে পালন করি। ইংরেজিতে বলতে গেলে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে যেটাকে বলা হয়, সেই ডেটা পালন করি আমরা পিসি মহালানবিশ অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহালানবিশের জন্মদিনে। দেখো, প্রশান্ত চন্দ্র মহালানবিশ ইনি আমাদের ভারতবর্ষের একজন কিন্তু পরিসংখ্যানবিদ ছিলেন। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি ইন ইন্ডিয়া অন জুন 29। প্রতি বছরে 29শে জুন আমরা জাতীয় পরিসংখ্যান দিবস পালন করি টু কমেমোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ প্রফেসর প্রশান্ত চন্দ্র মহালানবিশ। তো প্রতি বছরে প্রশান্ত চন্দ্র মহালানবিশের জন্মদিনে এই দিবসটা পালন করা হয়। ওয়াইডলি রেকগনাইজড অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। তাকে আমরা বিশেষভাবে চিনি বা জানি অ্যাজ এ ভারতবর্ষের পরিসংখ্যান বিদ্যার জনক হিসাবে তাকে কিন্তু আমরা রেকগনাইজ করে থাকি বা জেনে থাকি। আচ্ছা, প্রশান্ত চন্দ্র মহালানবিশ সম্পর্কে আরেকটা জিনিস, তিনি আমাদের ভারতবর্ষের যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং 1956 থেকে শুরু করে 1961 সালের মধ্যে, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার তিনি কিন্তু যে মডেলটা তৈরি করেছিলেন সেটা প্রশান্ত চন্দ্র মহালানবিশ করেছিলেন। তার মডেলের উপর ভিত্তি করেই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিংটা হয়েছিল। ওকে, পরের আমাদের 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত দ্য সেকেন্ড অরবিট নামক আত্মজীবনীমূলক বইটি কোন বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্বের লেখা? ভারতবর্ষের একজন মহাকাশচারী সম্প্রতিকালে এই বইটা প্রকাশ করেছেন। এটা তার আত্মজীবনীমূলক বা স্মৃতিকথামূলক একটা বই। কে লিখেছেন? তিনি হলেন গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং টুডে রিলিজ দ্য মেমোয়ার অফ গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। তো আমাদের ভারতবর্ষের যিনি চিফ অফ এয়ার মার্শাল আছেন,
হ্যাঁ, আমাদের বিমান বাহিনীর প্রধান, ভারতীয় বায়ুসেনার প্রধান, সেই অমরপ্রীত সিং তিনি সম্প্রতিকালে গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লার একটা স্মৃতিকথা বা আত্মজীবনীমূলক বই উন্মোচন করেছেন। দ্য সেকেন্ড অরবিট, বিলিফ অফ এ ম্যান ড্রিমস অফ 1.4 বিলিয়ন হার্টস ইন নিউ দিল্লি। তো নতুন দিল্লিতে এই বইটা প্রকাশিত হয়েছে। বইটার টাইটেল কি আরো একবার পড়ি, সেকেন্ড অরবিট, দ্য সেকেন্ড অরবিট, বিলিফ অফ এ ম্যান ড্রিমস অফ 1.4 বিলিয়ন হার্টস। আচ্ছা, শুভ্রাংশু শুক্লাকে একটু জেনে রাখো। শুভ্রাংশু শুক্লা হচ্ছে আমাদের ভারতবর্ষের এমন একজন মহাকাশচারী এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে অবশ্যই তিনি যুক্ত, বায়ুসেনার সাথে। গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটাকে আমরা সংক্ষেপে আইএসএস বলি, সেখানে ভ্রমণ করেন এবং তিনি এই কৃতিত্বের জন্য সম্প্রতিকালে ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে অশোক চক্রও পেয়েছেন। 2026 সালের অশোক চক্র সম্মান কাকে দেয়া হয়েছে? জেনে রাখবে, 2026-এর অশোক চক্র সম্মান পেয়েছেন যিনি, তার নাম গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। এরপরের প্রশ্ন, ভারতের কোন বিখ্যাত দাবাড়ুকে সম্প্রতি স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া জেএসএফআই তাদের সর্বোচ্চ সম্মান জেএসএফআই মেডেল প্রদান করেছে? স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মেডেল সম্প্রতি কোন ভারতীয় দাবাড়ুকে দেয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, বিখ্যাত দাবাড়ু বিশ্বনাথ আনন্দ। তিনি আমাদের ভারতবর্ষের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার ছিলেন। অলরাইট, দেখো, বিশ্বনাথ আনন্দ রিসিভস দ্য এসজেএফআই মেডেল। তিনি সম্প্রতিকালে এটা গ্রহণ করেছেন, অনারিং হিজ কন্ট্রিবিউশন টু চেস অ্যাট দ্য সেরিমনি ইন চেন্নাই। চেন্নাইতে অনুষ্ঠিত হওয়া স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার একটা বিশেষ সম্মাননা অনুষ্ঠানে সম্প্রতিকালে এই বিশ্বনাথ আনন্দকে তার দাবা খেলার জগতে বিশেষ অবদানের জন্য এসজেএফআই মেডেল দিয়ে সম্মানিত করা হলো। এসজেএফআই, আমি একটু ভুল বলেছিলাম ফার্স্টে, যাই হোক। এরপরেরটা, নেক্সট প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এনটিপিসি বা গ্রুপ ডি টাইপের পরীক্ষায় এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই থাকে, এবং আজকাল তো আমাদের ডব্লিউবিসিএস বা পিএসসি পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন কিন্তু কমন হয়ে গেছে। পিএসসি মিসলেনিয়াস টাইপের পরীক্ষাতেও এরকম কোশ্চেন্স থাকতে পারে। ভারতের এই প্রথম পারমাণবিক তাপভিত্তিক হাইড্রোজেন কেন্দ্রটি কোন পরমাণু কেন্দ্রে তৈরি হয়েছে? ভারতবর্ষের প্রথম অ্যাটমিক পাওয়ার বা অ্যাটমিক পারমাণবিক তাপ ভিত্তিক একটা, মানে থার্মাল পাওয়ার ভিত্তিক যাই বলো, একটা হাইড্রোজেন কেন্দ্র, সেটা কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তৈরি হলো? সঠিক উত্তর হচ্ছে কলপক্কম। কলপক্কমটা আছে কোথায়? তামিলনাড়ুতে। এটাকে আমরা দেখব, ইন্ডিয়া লঞ্চেস ওয়ার্ল্ডস ফার্স্ট নিউক্লিয়ার প্রসেস হিট বেস হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাসিলিটি। পারমাণবিক শক্তি বিভাগের যিনি বর্তমান প্রধান, তার নাম অজিত কুমার মহান্ত। খুব গুরুত্বপূর্ণ এটা। অজিত কুমার মহান্তি সম্প্রতিকালে কলপক্কম এর ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এ অবস্থিত ফার্স্ট ব্রিডার টেস্ট রিঅ্যাক্টর থেকে প্রথম পারমাণবিক প্রক্রিয়াজাত তাপ ব্যবহার করে কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল চক্রের উপর ভিত্তি করে বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। হাইড্রোজেনটা নেক্সট জেনারেশনে গ্রিন এনার্জির ক্ষেত্রে একদমই লিডিং রোল প্লে করতে চলেছে। অ্যান্ড হাইড্রোজেন কেন্দ্র আমাদের ভারতবর্ষে অনেক জায়গাতেই গড়ে উঠছে, কিন্তু এটা হচ্ছে পুরো বিশ্বের মধ্যে আমরা যদি দেখি, পুরো বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড ফার্স্ট, পুরো বিশ্বের মধ্যে প্রথম নিউক্লিয়ার প্রসেস, মানে পারমাণবিক কেন্দ্রে প্রসেস হওয়া একটা তাপ ভিত্তিক হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাসিলিটি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর আস, আমাদের ভারতবর্ষের জন্য। শিল্পে বিনিয়োগ বাড়াতে কোন রাজ্য সরকার সম্প্রতি গো ইস্ট উদ্যোগ চালু করেছে? জেনে রাখো, আমাদের ভারতবর্ষের এর আগেও একটা কিন্তু এরকম পলিসি ছিল, লুক ইস্ট পলিসি। লুক ইস্ট, ঠিক আছে। লুক ইস্ট পলিসিটা শুরু করেছিলেন আমাদের ভারতবর্ষের প্রাক্তন 1991 সালের দিকে এটা চালু হয়েছিল, এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের সরকারের সময় এটা চালু হয়েছিল, লুক ইস্ট পলিসি। কিন্তু সম্প্রতিকালে গো ইস্ট উদ্যোগ চালু করেছে তাদের রাজ্যে শিল্প বিনিয়োগ বাড়াতে
ওড়িশা রাজ্য সরকার। ওড়িশা সিএম মানঝি বা মোহন চরণ মানঝি অ্যানাউন্সেস গো ইস্ট প্ল্যাটফর্ম টু বুস্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন এ স্টেট। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যের শিল্পের প্রবৃদ্ধি বা ত্বরান্বিত করতে এবং বিনিয়োগ আকর্ষণ করতে গো ইস্ট নামক একটি নতুন প্ল্যাটফর্মের সূচনা করেছে। গো ইস্ট মানে কি? গভর্নমেন্ট অফ ওড়িশা ইস্টার্ন ইনভেস্টমেন্ট অ্যাক্সেলারেটর অ্যান্ড স্পেশাল টাস্ক ফোর্স নামের এই যে পলিসি এটা চালু করেছে, এটার ফুল ফর্ম এটা। এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য হলো ভারতের পূর্ব অঞ্চলীয় এবং উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোর শিল্প গ্রুপকে ওড়িশায় বিনিয়োগের সুযোগ করে দেওয়া। নর্থ ইস্ট এবং ইস্টের যে রাজ্যগুলো আছে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল ওড়িশার পূর্ব দিকেই প্রায় অবস্থিত আছে। তো এই অঞ্চলে যে রাজ্যগুলো আছে তাদের যে বিনিয়োগ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, এদের বিনিয়োগটা ওড়িশাতে যাতে ভালো হয়, বেশি হয়, তাই তারা বিভিন্ন ধরনের এখানে কিন্তু ছাড় প্রোভাইড করবে, বিভিন্ন উদ্যোগ তারা এর জন্য গ্রহণ করছে যাতে ওড়িশাকে একটা ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করা যায়। কারণ এখনকার আমরা যদি দেখি অর্থনীতির মূল মেরুদণ্ডে আস্তে আস্তে পরিণত হচ্ছে শিল্প। কতদিন আমরা কৃষির উপরে নির্ভরশীল থাকবো বলো? কৃষি কিন্তু আমরা কৃষির উপরে নির্ভরশীল অনেকটা পরিমাণে, তো আস্তে আস্তে আমাদের শিল্পের উপরে নির্ভরশীল হতে হবে যদি আমরা অগ্রগতি চাই। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ফিফা সম্প্রতি নিয়ম লঙ্ঘনের কারণে কোন প্রতিবেশী দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে? ফিফা ফুটবলের সর্বোচ্চ নিয়মতান্ত্রিক সংস্থা ফিফা। তো ফিফা সম্প্রতিকালে নিয়ম লঙ্ঘনের জন্য ভারতের প্রতিবেশী দেশ নেপালের যে ফুটবল অ্যাসোসিয়েশন আছে যেটার নাম হচ্ছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা সাসপেন্ড করেছে ফিফা। কেন? কারণ ওভার গভর্নেন্স ভায়োলেন্সের জন্য সেখানে সাময়িকভাবে বিভিন্ন ধরনের তারা নিয়ম লঙ্ঘন করেছে, নিয়মতান্ত্রিক বিভিন্ন যে ফিফার একটা বিশেষ গাইডলাইন থাকে, তো গাইডলাইনের বাইরে তারা চলে গেছে। সো সেটার জন্য সম্প্রতিকালে এটা কিন্তু বন্ধ করা হয়েছে। অলরাইট, বন্ধ বলতে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। এর পরেরটা নেক্সট হচ্ছে 8 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালে আন্তর্জাতিক শ্রমিক ও মানব সম্পদ স্থানান্তর সংক্রান্ত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরাম 2026 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? সরি, এটা হয়েছে বলা ভুল হয়েছে, এটা হবে, ঠিক আছে, এটা হতে চলেছে। বিটুইন দ্য 30th জুন, 30শে জুন থেকে 1st জুলাইয়ের মধ্যে এটা অনুষ্ঠিত হতে চলেছে, মানে নেক্সট ডে থেকে এটা শুরু হবে। সো 30শে জুন 2026 থেকে 1 জুলাই 2026-এর মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরাম। এটা অনুষ্ঠিত হতে চলেছে ভারতের রাজধানী নতুন দিল্লিতে। দ্য হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরাম 2026 হোস্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন নিউ দিল্লি। এটা তাহলে কারা অনুষ্ঠিত করবে? দেখো, মানব সম্পদ গতিশীলতা ফোরাম মানে হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরাম মিনস সেটাই বাংলায় বলছে। সেটার যে অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হতে চলেছে, তার যে সামিট সেটা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের নতুন দিল্লিতে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ মন্ত্রকের অধীনে বা পররাষ্ট্র মন্ত্রকের অধীনে। 2026 সালে ওয়ার্ল্ডস বেস্ট স্কুল প্রাইজের সেরা 10-এর তালিকায় ভারতের কতগুলি স্কুল জায়গা করে নিয়েছে? খুব বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের ভারত সম্প্রতিকালে গড়েছে। কি অ্যাচিভমেন্ট? অ্যাচিভমেন্টটা হচ্ছে সম্প্রতিকালে ডিয়ার স্টুডেন্টস, আমাদের ভারতবর্ষের কিছু স্কুল বিশ্বের সেরা 10টির তালিকায় কিন্তু স্থান পেয়েছে। কতগুলি স্কুল? অপশন সিতে সেটা পাচ্ছি 7টি স্কুল। দেখো, ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড এ সিগনিফিক্যান্ট মাইলস্টোন ইন গ্লোবাল এডুকেশন রেকগনিশন। বিশ্বব্যাপী শিক্ষার প্রসারের ক্ষেত্রে বা শিক্ষার স্বীকৃতির স্বরূপ সম্প্রতিকালে ভারত একটা উল্লেখযোগ্য মাইলস্টোন, খুব গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে। উইথ 7 স্কুল ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি সিকিউরিং প্লেস ইন দ্য টপ 10 শর্টলিস্টস ফর দ্য ওয়ার্ল্ডস বেস্ট স্কুল প্রাইজ 2026। 2026 সালে বিশ্ব স্কুল প্রাইজ যেটা অনুষ্ঠিত হলো সেখানে বিশ্বের 10টি সেরা স্কুলের তালিকায় ভারত কিন্তু খুব বড় একটা অ্যাচিভমেন্ট গড়েছে। সেখানে ভারতের 7টা স্কুল স্থান পেয়েছে আর বাকি 3টা অন্যান্য বিভিন্ন কান্ট্রি থেকে। দ্য অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড ইন লন্ডন। এই ঘোষণা করা হয়েছে ফ্রম দ্য লন্ডন শহর থেকে।
এরপরে 10 নম্বর এবং লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2026 সালের 26শে জুন কোন দেশে ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে? আমরা জানি বেশ কিছুদিন ধরে ইসরায়েল এবং লেবাননের মধ্যে কিন্তু যুদ্ধ চলছে। লেবাননের উপরে ইসরায়েল লেবাননের অনেক কিন্তু জায়গা বা এরিয়া অ্যাকোয়ার করে ফেলেছে ইতিমধ্যে, এবং ইরান আর আমেরিকার শান্তি চুক্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছিল এই জিনিসটা, ঠিক আছে? যে ইসরায়েল যতক্ষণ লেবাননে হামলা করবে ততক্ষণ ইরান স্ট্রেট অফ হরমুজটা খুলবে না, এরকম একটা কিন্তু বিশেষ আর্গুমেন্ট কিন্তু দেয়া হচ্ছিল ইরানের পক্ষ থেকে। অ্যান্ড ইসরায়েল বারবার লেবাননের উপরে হামলা করতে থাকে, এবং যার কারণে আমেরিকা এবং ইরানের যে শান্তি চুক্তি সেটা ধীরে 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 পিছিয়ে গেছে, অনেকবার পিছিয়েছে। সো রিসেন্টলি ফাইনালি একটা হোপ দেখা গেছে যে ইসরায়েল এবং লেবানন তারা শান্তি চুক্তি করেছে সম্প্রতিকালে একটা। এটা যদি আমরা বলি অফিসিয়ালভাবে হয়েছে, বাট দেশের রাষ্ট্রপ্রধানরা এটা করেনি চুক্তিটা স্বাক্ষর। দেখো আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এটা স্বাক্ষরিত হয়েছে। ইউএস সেক্রেটারি অফ দ্য স্টেট মার্কো রুবিও, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্র সচিব আছেন মার্কো রুবিও, তিনি রিসেন্টলি ভারত ভিজিটও করেছিলেন, অ্যালংসাইড দ্য অ্যাম্বাসেডর অফ ইসরায়েল অ্যান্ড লেবানন এবং ইসরায়েলের রাষ্ট্রদূত যারা আছে আমেরিকাতে তারা, এবং অন্যদিকে তোমার হচ্ছে মার্কো রুবিও, তিনি এখানে মিডিয়েটার হিসাবে তার মধ্যস্থতায় বা আমেরিকার মার্কো রুবিওর মধ্যস্থতায় সম্প্রতিকালে লেবানন এবং ইসরায়েল সাইন্ড এ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, একটা কাঠামোগত চুক্তি স্বাক্ষর করেছে ইন ওয়াশিংটন অন ফ্রাইডে। শুক্রবার এই চুক্তিটা স্বাক্ষর হয়েছে, যেটা 26শে জুন 2026 ছিল, মার্কিং হোয়াট অফিসিয়ালস কল্ড দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড পিস। তো যারা অফিসিয়াল ব্যক্তিরা আছেন, যারা প্রধান অফিসিয়াল ব্যক্তিরা আছেন বিশ্বজুড়ে, তারা বলছেন, বা যারা এইটা চুক্তিটাতে স্বাক্ষরে ছিলেন তারা বলছেন এটা হচ্ছে একটা শান্তির পথে যাওয়ার প্রথম পদক্ষেপ বলে তারা এটাকে বর্ণনা করেছেন। ওকে, এই ছিল আমাদের আজকে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করবো সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা ডেইলি প্রোভাইড করছি, আমরা কিন্তু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। জুন মাসের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে নিয়ে আমরা আলোচনা করব। সো অবশ্যই জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে লাইভে যুক্ত হবে। আমি দেখি খুব তাড়াতাড়ি কিন্তু সেটা আপলোড করব। ওকে, চলো আমরা আজকে 10টা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর করি। ইতিমধ্যে এসএসসি, জিডি এবং এমটিএস এর ব্যাচ লঞ্চ হয়ে গেছে। আরও একবার মনে করিয়ে দিই তোমাদের, ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই চেক আউট করো TWS একাডেমি অ্যাপ। চলো আজকে আমরা প্রথম প্রশ্ন দেখি, জিকে প্রশ্ন কি বলা হচ্ছে, প্রাচীন ভারতের 16 মহাজনপদের মধ্যে কোনটি প্রজাতান্ত্রিক রাজ্য ছিল? দেখো প্রাচীন ভারতের 16টি মহাজনপদ ছিল, তার মধ্যে অবভিয়াসলি মগধ, বৎস, ব্রিজি, অবন্তী, হ্যাঁ, তারপরে আরও অনেক কোশল, বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আমরা 16টা মহাজনপদ পাই। এর মধ্যে প্রজাতান্ত্রিক ছিল ব্রিজি, এবং আরেকটার নাম মনে রাখো মল্ল। ব্রিজি এবং মল্ল রাজ্য ছিল প্রজাতান্ত্রিক। মগধ কিন্তু প্রজাতান্ত্রিক ছিল না, মগধে রাজা ছিল। মগধে আমরা জানি হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, তারপরে নন্দ বংশ, মৌর্য বংশ, এরা শাসন করেছে। তো এটা অবভিয়াসলি একটা রাজতান্ত্রিক। তবে মগধ ইজ দ্য স্ট্রংগেস্ট, সব থেকে কিন্তু শক্তিশালী একটা মহাজনপদ ছিল মগধটা। লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? ওকে, লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্যটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত আছে এটা? পশ্চিমবঙ্গের অবভিয়াসলি দক্ষিণ 24 পরগনা অঞ্চলে আমরা দ্বীপ দেখতে পাবো। তো এটা দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত আছে, এবং এখানে দক্ষিণ 24 পরগনার অবস্থিত এই লোথিয়ান দ্বীপপুঞ্জ অভয়ারণ্যটি, এটা কুমির সংরক্ষণের জন্য খুব বিখ্যাত। কুমির, বিশেষ করে নোনা জলের কুমিরের জন্য
বিখ্যাত। নেক্সট প্রশ্ন হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কোন দেশের সশস্ত্র বাহিনীর নাম? আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, এটা রিসেন্ট টাইমে খুব কিন্তু খবরে এসেছে এদের নাম, খুব খুব এসেছে খবরে এদের নাম। রিসেন্টলি আমরা জানি অবভিয়াসলি এটা ইরানে আছে, ইরানের প্রধান সশস্ত্র বাহিনীর নাম হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, ঠিক আছে, আইআরজিসি বলা হয় এদের। নেক্সট হচ্ছে 1888 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জর্জ উইল সভাপতিত্ব করেছিলেন? যারা জর্জ উইলের নাম শোনেনি একটু বলে রাখি, জর্জ উইল ছিল জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপীয় সভাপতি। ঠিক আছে, তো জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপীয় সভাপতি ছিল জর্জ উইল, এবং জর্জ উইল তিনি সভাপতিত্ব করেছিলেন। দ্যাটস নট কারেক্ট, এটা ভুল আছে অবভিয়াসলি, এটা বোম্বে কখনোই হবে না, বোম্বে ছিল ফার্স্ট সেটা, তাই না? 1900 কত ছিল ওটা, সরি 1885-তে প্রথম ওটা হয়েছিল বোম্বেতে, এটা তাহলে হবে এলাহাবাদে, কারণ প্রথম সভাটা আমরা জানি 1885-এ হয়, এটা ছিল বোম্বেতে, হ্যাঁ বোম্বেতে, যেটাতে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। অ্যান্ড সেকেন্ড সেশনটা হয়েছিল 1886-এ, যেটা হয়েছিল কলকাতা দাদাভাই নৌরোজির সভাপতিত্বে, এবং দাদাভাই নৌরোজি ছিল প্রথম পার্সি সভাপতি। তারপরে হয় 1887-এ এটা হয়েছিল মাদ্রাজে, এবং মাদ্রাজে সভাপতিত্ব করেছিলেন কে? যিনি, তার নাম ছিল বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি সভাপতিত্ব করেন, তিনি ছিলেন প্রথম মুসলিম সভাপতি। তো প্রথম 3টে সভা হয়েছে বোম্বে, কলকাতা, মাদ্রাজ, এবং তারপরেরটা হয়েছিল জর্জ উইলের সভাপতিত্বে, তারপরে এলাহাবাদে। তারপরে 5th যেটা হয়েছিল উইলিয়াম ওয়াডারম্যানের সভাপতিত্বে 1889-এ, সেটা আবার হয়েছিল বোম্বেতে। ওকে, তো চলো এটার উত্তর হবে এলাহাবাদ, অপশন বি রাইট অ্যান্সার। নিচের কোনটি একটি কৃত্রিম বা আর্টিফিশিয়াল লেক? কোনটি কৃত্রিম হ্রদ বা আর্টিফিশিয়াল লেক? এর ভিতরে কৃত্রিম হ্রদ হচ্ছে ভোপাল হ্রদ, যেটাকে আমরা অপার লেকও বলি, হ্যাঁ অপার হ্রদ, বা এটাকে বলা হয়ে থাকে ভোজতাল, ভোজতাল নামেও এটা পরিচিত। ওকে, আচ্ছা ওকে, কৃত্রিম হ্রদের নাম কি? সেটার নাম হচ্ছে ভোজতাল বা অপার হ্রদ। এরপরে আলোক তীব্রতার এসআই একক কি? আলোক তীব্রতার এসআই একক কি? ওহম আমরা জানি রোধের একক, তাই তো, রোধের একক। এরপরে আমরা দেখব পাস্কাল হচ্ছে কি? চাপের একক, চাপের এসআই একক। আর কি আছে? ওয়াট, ওয়াট কি? ক্ষমতার একক, ক্ষমতার একক কি? সেটা হচ্ছে ওয়াট। এবং ক্যান্ডেলা হচ্ছে আমরা জানি আলোক তীব্রতার একক, অপশন এ আমরা রাইট অ্যান্সার করব। আচ্ছা, এই প্রশ্নটা দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি টাফ একটা কোশ্চেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হয়? প্রথমত দেখো, রাজ্যসভা এবং লোকসভা দুটোতেই চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান থাকে। লোকসভার চেয়ারম্যানকে বা প্রধান সভাপতি যিনি হন তাকে আমরা স্পিকার বলি, আর রাজ্যসভার চেয়ারম্যানকে চেয়ারম্যান বা সভাপতিই বলা হয়। রাজ্যসভার চেয়ারম্যান কে হয়? পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান পদে যিনি থাকেন তিনি হচ্ছে উপরাষ্ট্রপতি, ঠিক আছে?
উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হয় এবং অবভিয়াসলি তিনি কিন্তু রাজ্যসভার সদস্যদের মধ্য থেকে কেউ নন। তিনি পদাধিকার বলে ভারতের সংবিধান অনুসারে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হয়, তবে তিনি রাজ্যসভার সদস্য নয়। এবারে চলো রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে। ডেপুটি চেয়ারম্যান যেমনভাবে লোকসভার স্পিকার বা লোকসভার ডেপুটি চেয়ারম্যান ইলেক্ট হয়, ঠিক তেমনভাবে ডেপুটি চেয়ারম্যানও ইলেক্ট হয়। কিভাবে? রাজ্যসভার সদস্যদের দ্বারা রাজ্যসভার মধ্য থেকেই একজন ব্যক্তিকে অ্যাজ এ ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা কিন্তু ইলেক্ট করা হয় বা নির্বাচিত করা হয়। লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারের ক্ষেত্রেও সেম প্রসেস। লোকসভার সদস্যদের মধ্য থেকে একজন সদস্যকে স্পিকার এবং একজন সদস্যকে ডেপুটি স্পিকার বেছে নেওয়া হয় লোকসভার সদস্যদের দ্বারাই। ওকে, শুধুমাত্র এখানে উপরাষ্ট্রপতির নির্বাচনটা একটু আলাদা হয়। তিনি কোনো নির্বাচিত নন, তিনি পদাধিকার বলে চেয়ারম্যান হয়ে থাকেন। আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন কখন? আলেকজান্ডার ভারত আক্রমণ করে 326 বিসিতে। 62 হয়ে গেছে। 326 বিসিতে তিনি ভারত আক্রমণ করেন এবং তিনি যখন ভারত আক্রমণ করেছিলেন তখন যিনি মগধের রাজা ছিলেন তিনি হলেন ধননন্দ। এখানে অনেকে পুরু করবে, জেনে রাখবে পুরু কিন্তু মগধের রাজা ছিলেন না। ঠিক আছে, পুরু পশ্চিম ভারতের একজন রাজা ছিলেন, তবে তিনি মগধের কেউ ছিলেন না। মগধের রাজা ছিলেন ধননন্দ, অ্যান্ড ধননন্দ ওয়াজ দ্য লাস্ট রুলার অফ নন্দ ডাইনেস্টি। ওকে, তো নন্দ বংশের শেষ শাসক তিনি ছিলেন। তাইওয়ান কোন মহাদেশে অবস্থিত? তাইওয়ান হচ্ছে ছোট্ট একটা দেশ, হ্যাঁ, যে দেশটা বিশেষ করে পুরো বিশ্বের মধ্যে তার সেমিকন্ডাক্টর প্রডিউসিং এর জন্য খুব বিখ্যাত। পুরো বিশ্বের মধ্যে সবথেকে বেশি আমরা যে মোবাইল চিপে সেমিকন্ডাক্টর ইউজ করি আজকালকার এআই এর দুনিয়াতে সেমিকন্ডাক্টর প্রচুর পরিমাণে, বা এই বিভিন্ন ধরনের এআই চিপস বা ইলেকট্রনিক চিপস খুব বিখ্যাত। সেইগুলো ছাড়া এগুলো তৈরি করা সম্ভব নয়, আর সেগুলো তৈরি করে তাইওয়ান। বিশ্বের মধ্যে সবথেকে বেশি চিপস তৈরি করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের আইটি চিপস। অ্যান্ড এই তাইওয়ান যে মহাদেশে আছে সেটি হলো এশিয়া অবভিয়াসলি। চীনের প্রতিবেশী, খুব ছোট্ট একটা দেশ, এবং চীন এটাকে কিন্তু রেকগনিশন দেয় না। অ্যান্ড তাইওয়ান যদি আমরা কথা বলি, তাইওয়ানের রাজধানী সম্পর্কে একটু জেনে রাখো। তাইওয়ানে ডলার চলে সেখানে, এবং তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপেই। এবং এই তাইওয়ান রিসেন্টলি আমাদের ভারতে খুব সিগনিফিক্যান্ট হয়েছিল, কারণ তাইওয়ানের যে শেয়ার মার্কেট, তার ভ্যালুয়েশন ভারতের শেয়ার মার্কেটের থেকে বেশি হয়ে গেছিল। ছোট্ট একটা দেশ, দ্বীপ রাষ্ট্র, ঠিক আছে। আর এদেরকে এদের ভাষা হচ্ছে চীনা ম্যান্ডারিন ভাষা। প্রাচীন গ্রিকরা ভারত মহাসাগরকে কি নামে ডাকতো? ভারতের কোন দিকে আছে? দক্ষিণ দিকে ভারত মহাসাগর আছে। ভারতের দক্ষিণ দিকে ভারত মহাসাগর আছে। আচ্ছা, এই ভারত মহাসাগরকে আগে প্রাচীন গ্রিকরা যখন ভারতে বাণিজ্য করতে আসতো, বা ভারতে বিভিন্ন গ্রিক দূতেরাও এসেছে আমরা জানি। সো গ্রিকরা ভারত মহাসাগরকে বলতো ইরিথ্রিয়ান সাগর। অপশান এ ইজ রাইট অ্যান্সার। আজকের আমরা পর্বটা এখানেই শেষ করব। বাড়ির কাজ একটা দিয়ে রাখি, লেবাননের রাজধানী কি? কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে, সকল স্টুডেন্টস। চলো আজকের পর্বটি এখানেই শেষ, ছোট্ট এবং একটা খুব দারুণ ইনফরমেটিভ পর্ব ছিল। আশা করব পর্বটি খুব ভালো লেগেছে, এবং এরকম দারুণ ক্লাস দেখতে হলে, দারুণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব যদি সাবস্ক্রাইব না করা থাকে, এগেন সকলে ভিডিওটিতে লাইক করো, আর অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের যদি ফলো না করে থাকো অবশ্যই কিন্তু ফলো করতে পারো। দিস ইজ আরাবুল রহমান, থ্যাংকস ফর ওয়াচিং।